আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছি। অনেক দিন পরে আজকে আবার আমি আমার চ্যানেলে আসলাম। আশা করি আমাদের এই যাত্রাটা যেন ব্রেকের অনেক বড় লম্বা ব্রেক এরপর আর না আসে। এরকম যেন কন্টিনিউ ভাবে আমরা আবার শুরু করতে পারি। তো এর আগে যারা আপনারা আমাদের সাপোর্ট করেছেন আমাকে, তাদের অনেক ধন্যবাদ। আপনাদের এই কথা থেকেই আমি আসলে ফিরে এসেছি। তো এইবার আমি আজকে নিয়ে এসেছি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নামের বইটি। এই বইটি বেসিক্যালি বর্তমান সময়ের হোক বা 70 থেকে 80 বছর আগে যখন এটা প্রথম পাবলিশড হয় বাই নেপোলিয়ন হিল, উনি ওই টাইমের আর কি বেস্ট সেলার বইয়ের মধ্যে একটা। এবং বর্তমানেও বলা হয় যে এইটার প্রভাবটা বা এটার কার্যক্ষমতাটা এখনও একই রকমভাবে ভ্যালিড। যারা এখন বর্তমানে এটা বই পড়েছে বা বর্তমানে যারা সাকসেসফুল, তারাও কিন্তু এটাকে স্বীকৃতি জানিয়েছে যে তাদের সফলতার পেছনে এটার অনেক বড় ভূমিকা আছে। তারাও এই রুলসগুলোই ফলো করেন আসলে। আর এই বইটায় চিন্তা করে ধনী হওয়া বা অনেক টাকা আয় করা, আসলে কি চিন্তা করলে অনেক বেশি টাকা চলে আসে? মানুষ ঘুমিয়ে তো লাখ টাকা স্বপ্নই দেখে, তারপরেও টাকা কেন আসে না? সো এখন এই গল্পের বা এই বইটার মাধ্যমে নেপোলিয়ন হিল কিন্তু এই সিক্রেটটা শেয়ার করেছেন। সো আজকে আমি আপনাদের কাছে এই ব্যাপারটাই শেয়ার করবো যে আসলে কী ধরনের সিক্রেটস যেটা উনি আমাদের রেখেছে। ভিডিওটা যদি লম্বা হয় একটু হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। একটা মজার স্টোরি আছে যেটাকে বলা হয় ব্যাক স্টোরি। তো ওই ব্যাক স্টোরিটা আসলে আমরা একটু শুনে নিই, তাহলে আমরা এই বইটার কারণটা বুঝতে পারবো। বইয়ের প্রথম দিকেই এক্স্যাক্টলি নেপোলিয়ন হিল অনেক প্রতিশ্রুতি দিয়েছে। বলেছে এই বইটা পড়ার মাধ্যমে অনেক বড় একটা রহস্য আপনি জেনে যেতে পারবেন, যার মাধ্যমে আপনি ম্যাসিভ সাকসেস অর্জন করতে পারবেন। অনেক টাকা হোক, ধনী হোক, কিংবা সফলতা, ফেম হোক, পাওয়ার হোক, সব কিছু অর্জন করা সম্ভব। তো এই ধরনের এই প্রতিশ্রুতি উনি কয়েকবার দিয়েছেন। তো এতবার দেওয়ার পরে এটা কিন্তু এক্স্যাক্টলি একটু বেশি মনে হয়। তো উনি কিন্তু এই বইটারই ফার্স্ট একটা ভার্সন ছিল দ্য ল অফ সাকসেস, সেটারই কিছুদিন পরে আর ওটা ল দিয়ে উনি আসলে এই নতুন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ব্যাপারটা করেছেন। বইটিতে রিচ শব্দটা যেমনভাবে আমরা আসলে বুঝতে পারি যে চিন্তা করলে অনেক টাকা আসবে, এখানে কিন্তু বইটার নামকরণের সাথে বইটার কনটেক্সটে কিছুটা একটু মানে ভিন্নতা আছে। লেখক বলেছে এখানে আসলে উনি রিচ বলতে শুধু টাকাকে বোঝাননি, এখানে এক্স্যাক্টলি সাকসেসটাকে বুঝিয়েছে। এবং এই বইয়ের শেষের দিকে খুব সুন্দর একটা কোটেশন আছে, যেটা হচ্ছে অল দি অ্যাচিভমেন্টস নো ম্যাটার হোয়াট ইটস নেচার অর পারপাস মাস্ট বিগিন উইথ ইন্টেন্স বার্নিং ডিজায়ার ফর সামথিংস ডেফিনিট। তো এই জায়গাটায় আসলে বাংলায় যদি আমি বলতে যাই, তাহলে যে কোনো ধরনের সফলতা, সেটা ছোট বড় যেভাবে হোক, যে ধরনের সফলতাই হোক না কেন, একটা সুনির্দিষ্ট লক্ষ্যের সাথে যদি অনেক বেশি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এগোনো যায়, তাহলে সেটার মধ্যে এটা যে ধরনের স্বভাবেরই সফলতা হোক না কেন সেটা পাওয়া সম্ভব। এছাড়া আরও যেসব মজার কিছু টিপস আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বইয়ের নেপোলিয়ন হিল যেভাবে দাবি করেছেন, এই যে দাবি করার যে অনেক বেশি সফলতা, ইনি কিন্তু দাবি করেছেন এভাবেই যে কেউ যদি এটা সফলভাবে পড়ে এবং মেনে চলে, তাহলে তার সফলতা কেউ আটকাতে পারবে না। তো এই ধরনের দাবি এখন আমরা একজন ব্যক্তির কাছ থেকে শুনলেই কেন মেনে নেব? মানার কারণটা হচ্ছে এই যে এইটা জাস্ট একটা বই না। আমি চিন্তা করলাম, আমি আজকে একটা বই লিখে ফেললাম, আমার কোনো ধ্যান ধারণা আপনাকে বললাম, এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু এই যে নেপোলিয়ন হিল, উনি 70-80 বছর আগের তৎকালীন যে সব ম্যাসিভ সাকসেস অর্জনকারী ব্যক্তিরা ছিলেন, তেমন 500 বেশি নারী পুরুষের সাথে সাক্ষাৎকার নিয়ে মিশে দেখেছেন এবং তাদের এই সাকসেসের সিক্রেটসটা কিন্তু সামার আপ করে একটা রিভিল করেছেন এই ছোট সূত্রের মাধ্যমে বা এই ছোট স্টেপসের মাধ্যমে। তো এই স্টেপসগুলো আসলে তার মানে কতটুকু কার্যকরী হতে পারে সেটা আমরা ধারণা করতে পারি। এত বেশি সাকসেসফুল ব্যক্তিদের আশেপাশে যদি কমন কিছু পাওয়া যায়, দ্যাট মিনস দ্যাটস অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ইস্যুস। ওই জায়গাগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। আনুমানিক 20 বছর
এর বেশি আসলে উনি এই বইটার পেছনে সময় দিয়েছেন এবং এই বইটা উনি এই যে এত বড় লম্বা একটা সময় দিয়েছেন, এইটার পেছনে সবচেয়ে বড় হাত ছিল এন্ড্রু কার্নেগির। তো এন্ড্রু কার্নেগি ছিলেন তৎকালীন, ইনফ্যাক্ট এখনও বলা হয় যে বর্তমান সময়েও যদি ধরা হয় তাহলে এন্ড্রু কার্নেগি ছিলেন বিশ্বের সর্বকালের ধনী ব্যক্তিদের একজন। তো এই যে ধনী ব্যক্তিদের একজন, যিনি জিরো থেকে আসলে শুরু করেছেন, তার কোনো টাকা ছিল না। আমরা সাধারণত অ্যাভারেজ পিপলরা কী ভাবি যে টাকায় টাকা আনে, তো আসলে কি টাকা আনে? এন্ড্রু কার্নেগি তার নিজের লাইফে উনি কিন্তু ওই সময়ের একটা স্বর্ণের খনি কিনেছিলেন, তারপর হচ্ছে ওনার স্বর্ণের খনি নিয়েছিলেন, তারপর স্টিল বিজনেসটা উনি করেছিলেন। শুরু থেকে আসলে উনি যদি শুরু করেন তাহলে দেখা যায় যে ওনার কিছুই ছিল না, অনেক লাইফে স্ট্রাগল একটা লাইফ ছিল। ওইখান থেকে 14 বছর বয়সে উনি ফার্স্ট হচ্ছে একটা টেলিগ্রামের জায়গায় একটা কাজ করার সুযোগ পান, টেলিগ্রামের ওইখানে কাজ করার জন্য। সেখান থেকে বিভিন্ন পরিশ্রমের মাধ্যমে সামনে এগোতে চেষ্টা করেন। ওইখানে একজন ব্যক্তি তাকে আবার অফার করে যে তার সাথে খনিতে, স্টিলের খনিতে কাজ করতে চায় কিনা। তো সেখানেও সে যায় এবং সেখানে সে কাজ করে। বড় পদে যাওয়ার পরে তারপরে কিছু টাকা জমিয়ে উনি নিজস্ব একটা খনি কিনে ফেলেন। তৎকালীন সময়ে, এখন যেমন সরকার আমাদের খনি কেনার পারমিশন দেয় না, কিন্তু তৎকালীন সময় এটা ছিল যে সরকারিভাবে না, ব্যক্তি মালিকানায়ও খনি কেনা যেত। তো উনি ওনার খনি কেনেন এবং ওইখান থেকে উনি আস্তে আস্তে ওনার স্টিল বিজনেসও কন্টিনিউ করেন এবং অনেক বড় সফল হয়ে যান। এত বড় সফল যে উনি এত ধনী হওয়ার পরে আসলে ওনার 5 প্রজন্ম 25 প্রজন্ম বলা যেতে পারে যে বসে বসে খেতে পারতো। সো এত ধনী হয়ে যাওয়ার পরে উনি 40 বছর বয়সে থেকে মোটামুটি অনেক বেশি দান করা শুরু করে, যে আমার আসলে এত টাকা, ওনার একটা বিশ্বাস ছিল যে আমি যেমন ধনী ব্যক্তিদের টাকা আসলে শুধুমাত্র তাদের না, তাদের কিন্তু হকটা আসলে অন্যজন পায়। তো এক্স্যাক্টলি ওইটার জন্য উনি চেষ্টা করেন যেন মানুষের সাহায্য করতে পারে। এজন্য উনি কার্নেগির বিভিন্ন হসপিটাল, রিসার্চ, তারপরে অনেকগুলো গ্রন্থাগার উনি আসলে স্পন্সর করেন বা টাকা দেন, ওইখানে ডোনেট করেন যেন ওইগুলো আরও ভালো হয়। ওনার কথা ছিল যে তৎকালীন আমেরিকায় যেহেতু উনি ছিলেন, ওনার বিশ্বাস ছিল আমেরিকা বেস্ট এক দেশের মধ্যে হবে। সো উনি কিন্তু আসলে বাস্তব করে দেখেছেন। উনি কিন্তু বিশ্বাস করেন যে কোনো একটা দেশের যদি সফল করতে চান তাহলে ওই সময় আসলে দেশের জ্ঞান বৃদ্ধি করতে হবে লাইব্রেরি দ্বারা, রিসোর্স বা রিসার্চ বৃদ্ধি করতে হবে যেন ভবিষ্যতে বড় কিছু করতে পারে, যেটা অ্যান্ড্রু কার্নেগি করে দেখিয়েছেন। সো এরপরে উনি ওনার তারপরেও লাইফের 70% অ্যাসেট উনি সরকারকে দান করে দেন। 30% অ্যাসেট, তৎকালীন সময়ে 30% অ্যাসেট হচ্ছে ওইখানের আমাদের এখন বর্তমান সময়ের 62 বিলিয়ন, 1 বিলিয়ন মানে কিন্তু 8,000 কোটি টাকা। তো এক্স্যাক্টলি উনি এই 30% ওনার অ্যাসেটই হচ্ছে 62 বিলিয়ন। সো তার মানে ওনার ফুল অ্যাসেট 100% অ্যাসেটটা কত হিউজ, এবং উনি এটার 70% জাস্ট দান করে গেছেন সরকারকে দেশের উন্নতির জন্য। এবং এরপরেও অ্যান্ড্রু কার্নেগি বিশ্বাস করতেন যে আমার এই সম্পদ বা এই জ্ঞান, এই জিনিসগুলোকে আমি সমাজে ছড়িয়ে দিতে চাই। এটা কীভাবে করবো? যেহেতু উনি এত ভালো লেখাপড়া জানতেন না, তো উনি এইটাই পেপারে জাস্ট পোস্ট করেন যে ওনার লাইফ স্টোরি নিয়ে বা ওনার লাইফ সম্পর্কে কেউ রিসার্চ করতে চাইলে তাহলে আসতে পারে। এই সময় উনি এই পেপারে এটা দেখে অ্যান্ড্রু কার্নেগির কাছে চলে যান এবং অ্যান্ড্রু কার্নেগি প্রথম ওনার কাছে বসে সরাসরি সামনাসামনি দেখছিল যে আসলে কেমন ব্যক্তিটা, রিসার্চ করছিল। এবং কিছুক্ষণ পর অ্যান্ড্রু কার্নেগি জিজ্ঞেস করে বলল যে আমার সম্পর্কে তুমি যদি লিখতে চাও বা আমার সম্পর্কে যদি তুমি ঘাটাঘাটি করতে চাও, রিসার্চ করতে চাও, তাহলে আমার জীবনী নিয়ে তুমি লিখতে পারো, তবে তুমি এটার জন্য একটা পেনিও পাবে না। তুমি আমার লাইফস্টাইল সম্পর্কে সব কিছু জানতে পারবে, ঘাঁটতে পারবে, কিন্তু তুমি এটার জন্য কোনো টাকা পাবে না। যে বলে না, একটা ভালোবাসার ব্যাপারটা বা প্যাশনের ব্যাপারটা একটু অন্যরকম থাকে। ভালোবাসার ক্ষেত্রে আমরা যেমন কোনো শর্ত কাউন্ট করি না যে কয় টাকা দিলে তোমাকে আমি ভালোবাসবো, তো এই প্যাশনের জায়গাটা না এরকম। কোথাও ঘুরতে গেলে আমরা যেমন হিসেব করি না যে কতক্ষণ ঘুরলে আমাদের মন ভরবে, তো এই জায়গাটায় অ্যান্ড্রু কার্নেগির এই কথায় বা লাইফ স্টোরিটায় একটা
টেস্ট উনি পাচ্ছিলেন। সো এই জন্য নেপোলিয়ন হিল কিন্তু আর দ্বিতীয়বার না ভেবে উনি তৎক্ষণাৎ হ্যাঁ বলে দেন। বিজনেসম্যান ছিলেন, তো উনি বাজিয়ে দেখতে পারতেন, এবং এইখান থেকেই উনি কিন্তু নেপোলিয়ন হিলকে জাস্ট বুঝিয়ে গিয়েছিলেন যে এটা করতে পারবে। এবং এটার একটা সার্টেন 5 বছর পরে নেপোলিয়ন হিল যখন ওনার স্টোরিটা সম্পর্কে নিয়ে অ্যানালাইসিস করে একটা বইয়ের মতো গুছিয়ে নিল, সাকসেসের রহস্যটা বের করলো, তো তারপর উনি ভাবলেন যে আসলে এই আপনার লাইফ স্টোরিটা নিয়ে আসলে সব জায়গায় বলাটা আসলে কতটুকু ভর্তি, এটা মানুষ কতটুকু বুঝবে বা কতটুকু যৌক্তিক, সবার জীবন তো সেরকম হতে নাও পারে। তখন ইন্দ্রকানী বললো, ঠিক আছে, তাহলে তুমি আরও কারোর কাছে চলে যাও, পাখিদের কাছে চলে যাও, ফেমাস কয়েকজন ব্যক্তির কাছে চলে যাও। তখন নেপোলিয়ন হিল জিজ্ঞেস করলো যে এদের কাছে আমি কী করে পৌঁছবো, এরা তো যথেষ্ট ফেমাস আর এদের কাছে যথেষ্ট প্রোটোকলসও থাকে। তো অ্যান্ড্রু কার্নেগি কী করলেন, একটা পেপার নিলেন, পেন নিলেন, তাদের নাম আনুমানিক কতজনের কাছে তুমি যেতে চাও, বললো 25-30 জন। তো 30 জন ফেমাস, তৎকালীন কিন্তু খুব ফেমাস, যারা যারা প্রেসিডেন্ট হয়েছে বর্তমানে, আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্ট ছিলেন এক সময়, তাদের সহ অনেক ফেমাস ব্যক্তির নাম লিখেছেন, যেইটা প্রথম চ্যাপ্টারের দিকে মেনশন করে দিয়েছে লেখক যে আসলে কাদের কাদের কাছে উনি গিয়েছিলেন। তো এই সব ব্যক্তিদের নাম লিখে দিয়ে একটা সিগনেচার করে দেন এবং বলেন যে এটাই তোমার জন্য পাসপোর্ট ভিসা, তুমি চলে যাও এবং তাদের সাথে দেখা করে আসো, তারা তোমারটা বুঝে যাবে, আর কোনো কথা বলবে না। তো যে কথা সেই কাজ, নেপোলিয়ন হিল সেটাই করলেন। এবং একটা সময় পরে অ্যান্ড্রু কার্নেগি কিন্তু বেঁচে নেই, বাট তার এই কর্ম এবং তার এই কাজটা নেপোলিয়ন হিল বিশ্বাসের সাথে, নিষ্ঠার সাথে করে গেছে। এবং তার সাথে যে শর্ত অনুযায়ী ছিল যে তিনি বই প্রকাশের আগ পর্যন্ত কোনো পেনিও পাবে না, কিন্তু অ্যান্ড্রু কার্নেগি জানতেন যে এই জায়গাটায় টাকা না পেলেও প্যাশনেটের সাথে এটা যদি প্রকার করা যায়, তাহলে টাকার দিকে নেপোলিয়ন হিলকে আর তাকাতে হবে না। সো নেপোলিয়ন হিলও কিন্তু তার কথা রেখেছে। 20 বছর এত অ্যানালাইসিস করে তারপর উনি যখন বইটা প্রকাশ করেন, তারপরে সেটা বহু কপি বিক্রি হয় এবং উনি ম্যাসিভ সাকসেস অর্জন করেন। তো সেই ক্ষেত্রে এখন আমরা আস্তে আস্তে গল্পের দিকে চলে যাই, অনেকটা সময় চলে গেছে, আমি আসলে গল্পটার দিকে এখন আগাই। বেশি কথা বলে ফেললাম, দুঃখিত। এখন দেখা যাক, গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। বেসিক্যালি এই গল্পের জন্য যে টার্মসগুলোর কথা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট আমরা কিছু জায়গা মনে রাখতে পারি যে রিচ বলতে উনি আসলে সাকসেসফুল ব্যাপারটা বুঝিয়েছেন। সেটা ধনী হতে পারে, টাকার অনেক জায়গার অনেক ফেমাস হতে পারে, অনেক পাওয়ারফুল ব্যক্তি হতে পারে, যেটাই হবে, বাট ইউ ক্যান গ্রো রিচার, আরও বেশি হতে পারবে সেটা। তো এই জায়গাটা একটা ব্যাপার যেখানে ধনী হতে এটা বুঝিয়েছেন। আর পাশাপাশি উনি কিন্তু অটো সাজেশন নামে একটা শব্দ বলেছেন, যেটা হচ্ছে বেসিক্যালি আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন এবং একটা নির্দিষ্ট সময় যাবৎ ডেডিকেশনের সাথে করতে থাকবেন, একটা সময় সেটা সাবকনশিয়াস মাইন্ডে, আমাদের অবচেতন মন সেটাকে নিয়ে নেয় এবং পরবর্তীতে ওইভাবেই এগোতে থাকে। এই এগোতে থাকার কারণে পরবর্তীতে তাদের এই প্রবলেমটা, মানে যে কোনো কাজটাই এমনভাবে ঢুকে যায় মাথায় যে ওইটা বাদে বাকি কাজও আমরা করতে পারি, ওই কাজটা আর আমাদের ভেবে করতে হয় না, আপনা আপনি হতে থাকে। যেমনটা ধরেন একটা গাড়ি চালানোর কথা বলতে পারি। গাড়ি চালাতে প্রথম দিকে আমাদের অনেক শেখা লাগে, কিন্তু একটা সার্টেন টাইম পরে যখন শিখে ফেলি, তখন কিন্তু গাড়ি চালানোর সময় আমরা অনেক কিছু করতে পারি, তখন আর আমাদের কোনো প্রবলেম হয় না, কারণ ওইটা আমাদের মাইন্ডে, সাবকনশিয়াস মাইন্ডে অটো সাজেশনের সাথে চলতে থাকে, আর আমরা অন্যান্য কাজ করি। তো এই জায়গাটা একটা ব্যাপার। এছাড়া এখানে বিভিন্ন ধরনের গল্প রয়েছে, যেটার মাধ্যমে নেপোলিয়ন হিল মানুষকে খুব বাস্তব গল্প, যেটার মাধ্যমে মানুষকে খুব অ্যাট্রাক্ট করেছেন এবং বলেছেন যে এইভাবেই সফল মানুষটা আসলে সফল হয়েছেন। কিভাবে সফল হলেন? দ্বিতীয় চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে উনি কিন্তু থটস এর অ্যাকচুয়ালি পাওয়ারটা বলেছেন। এই ফুল গল্পে ওনার কিন্তু একটা সুন্দর সূত্র হচ্ছে, তীব্র আকাঙ্ক্ষা যদি আমাদের মনের মধ্যে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কল্পনায় রূপ নিতে পারে, এবং কল্পনায় যখন রূপ নেয় সেটা কিন্তু একটা মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়। আমাদের কল্পনায় যখন কোনো একটা কিছু ভাসে, তার মানে ওইটা আমাদের একটা স্ট্রাকচার তৈরি হলো, এবং সেইটা যদি আমরা বিশ্বাস করি, ওই বিশ্বাসের সাথে আমরা ওইটাকে নিয়ে পরিকল্পনা করতে পারি, এবং ওই পরিকল্পনা এবং বিশ্বাস আমাদের আস্তে আস্তে অটো সাজেশনের দিকে নিয়ে যায়, এবং এই অটো সাজেশন আমাদের অবসেশনে তৈরি হয়। অর্থাৎ
একটানা একভাবে ওই জিনিসটা করতে, তখন আমাদের নাওয়া খাওয়া ভুলে যেতে হয়, এরকম আর কি একটা ব্যাপার। ওই যে এপিজে আব্দুল কালাম যেরকমভাবে বলেছিল, স্বপ্ন যে সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। তো এক্স্যাক্টলি আমাদের অবসেশনে যখন এটা পরিণত হয়, তখন এটা আমাদের এক একটা জায়গার বড় একটা ম্যাসিভ সাকসেসের দিকে এগোতে থাকে। তখন একটা যদি মাস্টার মাইন্ড গ্রুপ নিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের এটা একটা নির্দিষ্ট ডিসিশনের মাধ্যমে যদি কাজে লাগানো যায়, আমরা সাকসেসফুল হতে পারি। এটা মূলত উনি বেসিক্যালি বলেছেন। এবং এখানে যেসব গল্পগুলো বলেছেন, একটু সময় লাগলে, দুঃখিত, আসলে বেশ কয়েকটা জায়গায় অনেক মজার মজার গল্প বলেছে। তো সব গল্পের কথা আমি বলবো না, বাট দু একটা হয়তো বলতে পারি। প্রথম চ্যাপ্টারে তিনি এডিসনের সাথে মিস্টার এডউইন সি বার্নেসের একটা গল্পের কথা বলেছেন, হিস্টোরি। টমাস আলভা এডিসনকে তো আমরা সবাই চিনি, একজন বিজ্ঞানী, এবং পাশাপাশি কিন্তু উনি বিজনেসম্যানও। এডউইন সি বার্নেসের একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল সে এডিসনের পার্টনার হবে, বিজনেস পার্টনার হবে। তো এইটা ওনার এক ধরনের অবসেশন তৈরি হয়ে গেছিলো, এবং তার কাছে কিন্তু এডিসনের কাছে যাওয়ার পর্যন্ত টাকা ছিল না, এবং উনি বিভিন্নভাবে ট্রেনে, মালবাহী ট্রেনে করে করে কষ্ট করে এডিসনের কাছে পৌঁছায়। এবং অবসেশনটা এমনভাবে বলে যে দারোয়ানও ঘাবড়ে যায় যখন সে বলে যে আমি এডিসনের বিজনেস পার্টনার হতে চাই। তখন দারোয়ান ঘাবড়ে যায়, এই ব্যক্তিটা এডিসন স্যারের বিজনেস পার্টনার হবে। তো তখন সে এডিসনকে জানায়, এডিসন দেখেন, এবং দেখে তারপর সেও অবাক হয় যে কি বলছো তুমি। তারপরে ওনার কথা শোনার পরে বলে, ঠিক আছে, তুমি একটা কী নিয়ে বিজনেস করবে। তো সেটাও কোনো জানা ছিল না বার্নেসের। তো যার জন্য বার্নেসের এইসব পাগলামি দেখে, বাট ওনার ডেডিকেশনটা দেখে এডিসন বলেছিলেন যে ঠিক আছে, তুমি আমার অফিসে কাজ করতে পারো। এবং ঘর মোছার, ক্লার্কের ঘর মোছার বা ঝাড়ুদার এই ধরনের কাজগুলো উনি পেয়েছিলেন, এবং উনি এইটা করছিলেন। উনি কিন্তু এখানে ভাবেননি দ্বিতীয়বার আমি এখানে কি করছি বা এর চেয়ে ভালো কোনো জায়গায় যেতে পারি, কোনো কিছুই না। ওনার টার্গেটই ছিল বিজনেস পার্টনার হবে। এবং সাকসেস কিন্তু একটা সার্টেন টাইম পরে ওই জিনিসটা সুযোগ করে দেয় ওই সফল একটা জায়গায় আসার জন্য। সফলতার একটা মজার ব্যাপার হচ্ছে, সেটা কিন্তু সবসময় পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। একবার হয়তো করা নাড়ে, তারপর পিছন দিক দিয়ে পালিয়ে যায়। এবং সফলতাটা সবসময় ছদ্মবেশে আসে বিপদ কিংবা কঠিন একটা পরিস্থিতির সামনে। যারা ম্যাসিভ সাকসেস অর্জন করেছেন তারা কিন্তু সকলেই বলেছেন তারা ঠিক ব্যর্থতার একটু পরেই সফলতাটা পেয়েছেন। সো এইভাবে সফলতার জায়গাটায় উনি বার্নেস কিন্তু এডিসনের একটা টেলিফোন আর কি, টেলিগ্রাম টাইপের, হেডফোন টাইপের বর্তমানের একটা যন্ত্র আবিষ্কার করে ফেলেন এডিসন। কিন্তু এটা সেলসম্যানদের কাছে দিলে তারা আসলে ওটা নিয়ে আগ্রহ দেখায় না। তখন এডিসন প্রায় 7 বছর সেরকমভাবে কাজ করে তারপরে শেষমেশে যখন দেখছে কোনো সেলসম্যানরা নিচ্ছে না, কাজ করতে চাচ্ছে না, এডিসনের ওইটা বিক্রি করতে চাচ্ছে না, তখন বার্নেস কিন্তু বলে আমি এটা বিক্রি করতে চাই। এডিসন বলে ঠিক আছে, যেহেতু আস্থা হয়ে গেছে, অনেক দিন যাবত বিশ্বাসের সাথেই কাজ করছে, তো ঠিক আছে কয়েকটা দিয়ে দেন এবং বলেন ঠিক আছে বিক্রি করে নিয়ে আসো। এবং উনি কিন্তু এটাকে করে দেখেন, এবং পরবর্তীতে এরকমভাবে আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যায়, এবং তখন উনি বিজনেস পার্টনার হওয়ার প্রস্তাবটা আবার করেন, মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টলড নিউ বার্নেস, এরকম একটা প্রচলন কথা চলে আসে তৎকালীন। তো এরপরে উনি এটাকে ব্যাপকভাবে বিস্তার করেন, এবং উনি কিন্তু বিজনেস পার্টনার হয়েছে। বার্নেসের আসলে তেমন কোনো সামর্থ্য ছিল না, শুধু এই সামর্থ্যটি ছাড়া যে তিনি যা চান সেটা সে জানতেন। কী চান, আপনি সঠিকভাবে কী চান সেটা যদি আপনি জানেন, তাহলে আপনি সেটার সম্পর্কে এগোতে পারবেন। এবং এই আকাঙ্ক্ষাটি যখন বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরে থাকাটা, এটা ছাড়া আসলে তেমন কিছুই ছিল না। বাট এডিসন এইটার মাধ্যমে সফল হয়। 3 feet away from gold, এরকম একটা গল্প আর কি এখানে আর কি আবার বলা হয়, যেখানে দেখা যায় যে ডার্বি নামক একজন ব্যক্তি তৎকালীন ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু খুব ফেমাস একটা ব্যক্তি ছিলেন, যে বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানির কাজ করেছেন, ক্লায়েন্ট জোগাড় করেছেন। তো সেই ক্ষেত্রে ডার্বি সবসময় তার এক্সপিরিয়েন্স একটা বলেন যে তার চাচা তাকে নিয়ে তৎকালীন একটা স্বর্ণের খনির কাজ করতে গিয়েছিলেন, খনি একটা কিনে তারপর সেখানে খনন করার জন্য। তো ওইখানে ডার্বিকে সাথে নিয়েছিলেন, এবং ছোটোখাটো করে বলতে গেলে আসলে উনি
ওই খনিটা থেকে স্বর্ণ উত্তোলনের জন্য বিভিন্নভাবে লোন করে যন্ত্রপাতি কিনে তারপরে খনি উত্তোলনের জন্য যান, এবং খনির কিছু অংশ পেলেও তারপরে আবার অনেক দিন সে খনি উত্তোলন করতে পারছিল না। তো যার কারণে উনি যে টাকা লোন নিয়েছিলেন সেটা আসলে শেষ করা হচ্ছিল না, এটা পুরোটা শোধ করতে পারছিল না। এবং খুঁড়তে খুঁড়তে উনি যখন হতাশ হয়ে গেলেন, তখন উনি সব কিছুর হাল ছেড়ে দিয়ে একটা ভাঙারির কাছে তার এই মেশিনারিজগুলো বিক্রি করে দিয়ে চলে গেল, এবং তাকে এই পরিশোধ করতে খুব কষ্ট করতে হয়েছে। আর অন্যদিকে এই ভাঙারিওয়ালা যখন সে শুনলো, তাদের কাছ থেকে জিজ্ঞেস করলো কি হয়েছে, এটা কেন বিক্রি করছো, তো তারা যেহেতু আর হালটাল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তারা বললো যে ঘটনা কি। তো ওই মহিলা ভাঙারিওয়ালাটা কি বললো যে আচ্ছা এই প্লটটা কি করবে তোমরা, জমির খনিটুকু, ওই খনির খণ্ড মাটিটুকু যেটা কিনেছিলে সেটা কি করবে, বললো কিছুই তো না, ওইটা আসলে কোনো কাজেই লাগবে না। তো বললো তাহলে তুমি আমাকে বিক্রি করে যেতে পারো। তো যেহেতু ভাঙারিওয়ালা, সে তো নষ্ট জিনিস কালেক্ট করতেই পারে, তো তারাও তাকে দিয়ে চলে যায়। এবং ভাঙারিওয়ালা যেহেতু জানতো সে ওইটা পারে না, ওটা সম্পর্কে কিছু জানে না, সে কিন্তু একটা ইঞ্জিনিয়ার, মাইনিং ইঞ্জিনিয়ারকে নিয়ে আসে, এবং ওইখানে মাইনিং ইঞ্জিনিয়ার দেখে তাকে বলেন যে হ্যাঁ এখানে আসলেই সোনা আছে, এবং খুব ভালো মানের সোনাই আছে, বাট এটা 3 ফিট দূরে পাওয়া যাবে, এবং এটা আসলে ফল্ট লাইনের কারণে এরকমটা হয়েছে। তো তার পরবর্তীতে ওই ভাঙারিওয়ালা কিন্তু অনেক রিচ হয়ে যায়, আর এই ব্যাপক স্বর্ণটা কিন্তু মালিক হয়ে যায় সে। আর এই গল্পটা থেকে যখন ডার্বি বুঝতে পারে, জানতে পারে যে এই অবস্থা, তখন তার কাছে একটা শিক্ষা আসে যে এইরকম যদি কখনো ঘটে থাকে, তাহলে এর পরবর্তীতে সে যখন ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতে যায়, তার কাছে এই গল্পটাই বারবার মনে আসে, কষ্টটাই মনে আসে যে আমি 3 ফিট দূর থেকে স্বর্ণের খনি পাওয়া থেকে চলে এসেছি। তো এরপর যখনই কঠিন কোনো ক্লায়েন্ট পায়, সে কিন্তু ওইরকমভাবেই উঠে পড়ে লাগে যে হ্যাঁ এটাই আমার সে 3 ফিট স্বর্ণের খনি। এবং অবশেষে ডার্বি কিন্তু ব্যাপক পরিমাণে অর্থ সম্পত্তির মালিক হয় এভাবেই। তো অনেক এছাড়া আরও অনেক অনেক আসলে গল্প রয়েছে টুকটাক। নেপোলিয়ন হিলের দ্বিতীয় সন্তান, সেও কিন্তু জন্ম থেকেই কানে শুনতে পারবে না এরকম একটা অক্ষমতা নিয়ে তৈরি হয়েছিলেন। তো ডাক্তার তাকে বলেছিলেন সে কখনো কানে শুনতে পারবে না, বাট নেপোলিয়ন হিলের বিশ্বাস ছিল, যেহেতু তার অনেক অভিজ্ঞতার দর্শন জ্ঞানও অনেক বেশি, তো তখন আর কি তার এইটা বিশ্বাস ছিল যে তার ছেলে শুনতে পারবে, এবং তার ছেলে একসময় শুনতে পারে। এবং এই প্রসেসটা কী ছিল সেটাও আসলে ওই গল্পটা বলেছে, এবং এটা খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি। কোনো একটা জিনিস যদি আমরা চিন্তা করি, সেই চিন্তাটাই আসলে একটা তীব্র আকাঙ্ক্ষার রূপ নিতে থাকে, এবং এই তীব্র আকাঙ্ক্ষাটাই আমাদের বিশ্বাসে পরিণত হতে থাকে। এই বিশ্বাসটাকে যদি আমরা অটো সাজেশনে নিয়ে যেতে পারি, তাহলে একটা সুনির্দিষ্ট জ্ঞান আমরা অর্জন করতে পারি, তাহলে এটাকে আমরা কল্পনার রূপ নিতে পারবো। এই কল্পনার রূপ নিতে পারলে তাহলে আমরা আস্তে আস্তে ওটাকে প্ল্যানিং করতে পারবো, একটা মাস্টারমাইন্ড গ্রুপ সেট করতে পারবো, যেখান থেকে আমরা তাদের কাছ থেকে সাজেশন নেব, এবং তারপরে আমরা বড় কিছু একটা করতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো। এখানে হেনরি ফোর্ড কিন্তু আমরা জানি খুব ধনী একজন ব্যক্তি, উনি অটোমোবাইল ম্যানুফ্যাকচারের আর কি বেশ একটা প্রতাপশালী ব্যক্তি। উনি যখন টি মডেল তৈরি করেছিলেন, তো ওনার সম্পর্কে এখন কথা উঠেছিল যে উনি আসলে কলেজ তো পার হননি, তো উনি আসলে বেশি লেখাপড়া জানেন না, উনি একজন অশিক্ষিত মূর্খ একজন ব্যক্তি। তো এই কথাটি হেনরি ফোর্ডের খুব গায়ে লাগে, এবং এই সময় উনি আদালতে এটার জন্য মামলা করেন। এই যে মূর্খ এটা প্রমাণ করার জন্য উকিলরা এসে তাকে বিভিন্ন ধরনের জ্ঞানের স্কুলের কলেজের প্রশ্ন করতে থাকে। তো একটা সময় ডার্বি একটু বিরক্ত হয়ে তারপর বলতে থাকে যে এই সব গদবাঁধা জিনিস আসলে আমার জেনে হবেটা কি? আমি টেবিলে বসে একটা সুইচ চাপলেই এই সব জ্ঞানের এক্সপার্টরা এক এক সেক্টরের এক্সপার্টরা এসে আমাকে যেটা বলতে পারে, সেটা নিয়ে আমি শুধু শুধু কেন আমার মাথার বোঝাটা বাড়াবো। এবং উনার এই একটা কথাতেই মোটামুটি বাকিরা সবাই বুঝে গিয়েছিলেন যে এটা কোনো মূর্খ ব্যক্তির কথা হতে পারে না। আসলেই কিন্তু ফোর্ডের আর বেশি কিছু জানার প্রয়োজন ছিল না, ওনার যেটা জানার প্রয়োজন ছিল ওই সেক্টরে উনি জানতেন, এবং এর চেয়ে বেশি যদি কোনো জ্ঞানের প্রয়োজন হয়, ওনার নিচে কাজ করা অনেক ব্যক্তি রয়েছে। আমরা যদি সামার আপগুলোকে টুকটাক আলোচনা করি, তাহলে আমরা হয়তো এই গল্পটার কিছু জিনিস বইটার সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো। যেমন সফল মানুষ আসলে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে খুব বেশি টাইম ডিলে করে না, অনেক বেশি সময় নষ্ট করে না, এবং ইনি যেটা নেবেন বুঝে শুনে সিদ্ধান্তটা নিয়ে ফেলবে।
কাজে কোনো অ্যাকশনে নামতে গেলে নামবো বলে থাকে না। এছাড়া এই যে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কল্পনা যখন আমরা আসলে করি তখন এই কল্পনা বা চিন্তা হচ্ছে এক ধরনের কাঠামো দেওয়া হয় এবং এইটাকে যদি আকাঙ্ক্ষা তারপর একটা প্ল্যানিং বা কনসিস্টেন্সির মধ্যে দিয়ে যাওয়া যায় তাহলে সেটা আস্তে আস্তে বাস্তবে রূপ নিতে থাকে, বাস্তব হয়ে ওঠে। এছাড়া আমরা আরেকটা যেটা শিখতে পারি সেটা হচ্ছে ব্যর্থতার একটা বড় কারণ হচ্ছে ছেড়ে দেওয়া। আমরা যদি বারবার কোনো একটা জিনিস ছেড়ে দেই, আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে একটা জিনিসের মধ্যে লেগে থাকলে সেটার মধ্যে সফলতা নিশ্চিত বা একটা ভালো কিছু করা যায়। কিন্তু আমরা কজন সেটার মধ্যে লেগে থাকতে পারি? একটা ফেইলিউর আসলেই আমরা আরেকটার পেছনে ছুটি। আচ্ছা এটা ট্রাই করি, ওটা ট্রাই করি এবং একটা সময় আমরা এই জন্যেই কোনো একটা জায়গায় বড় কিছু করতে পারি না। এছাড়াও রয়েছে যে আপনি যদি এক্স্যাক্টলি জানেন আপনি কী চান এবং সেটার মধ্যে প্রপার বিশ্বাস রাখেন, আপনার যদি বিশ্বাস থাকে যে সেটা অন্যায় না, সেটা সঠিক, তাহলে আপনি সেটাতে নেমে যান। ইনশাল্লাহ আপনি এটার যদি কনসিস্টেন্সি থাকে এবং তীব্র বিশ্বাস থাকে, তীব্র আকাঙ্ক্ষা থাকে, এটা আপনার পক্ষে সম্ভব। এরপরে আমরা আরও গল্প কিছু শিখতে পারি, সেটা হচ্ছে যে কোনো কিছু আশা করা এবং কোনো কিছু হবে এটার জন্য প্রিপেয়ার থাকা, প্রস্তুত থাকা দুটো কিন্তু একরকম জিনিস না। যদি কেউ আশা কিন্তু সবাই করে, কিন্তু প্রস্তুত হওয়ার মানে হচ্ছে আপনি এটা বিশ্বাস করেন, আপনি এটা পাবেন, আপনি ওটার জন্য রেডি হচ্ছেন নিজে। আবার কোনো একটা কল্পনার মধ্যে যদি আমরা মানে আমাদের ইমোশনসকে আসলে যোগ করে দিতে পারি তাহলে ওটা খুব বড় কিছু হতে পারে, ওটা ম্যাসিভ সাকসেসে পৌঁছায়। আর ওই ম্যাসিভ সাকসেসটা পৌঁছানোর জন্য ইমোশনসটা, তারপর ওই ইমোশনসটা যদি আমাদের মধ্যে কাজ করে, কোনো একটা কিছুর মধ্যে যদি আমরা কোনো একটা আকাঙ্ক্ষার মধ্যে, তীব্র আকাঙ্ক্ষার মধ্যে যদি ইমোশনসকে মিক্স করতে পারি, কিছুটা মিশ্রণ ঘটাই, তাহলে সেই আবেগটা আমাদের অনেক বড় একটা বুস্ট আপ হিসেবে কাজ করে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেটাকে বেশি রিসিভ করে। যেমন ধরুন আপনার ছোটোবেলার গল্প খুব একটা বেশি সব কিছু কোনোটাই কিন্তু মনে নেই, কিন্তু যখন আমরা ইমোশন কোনো একটা কিছু থাকে, ইমোশনাল, খুব ভালো কিংবা খুব খারাপ, তো ওই জিনিসটা কিন্তু রিপিটেডলি আমাদের মাঝে আসে স্মৃতিতে। এইটা হচ্ছে ইমোশনের একটা পাওয়ার যেটা সাবকনশিয়াস মাইন্ড আপনাকে দিয়ে দেয়। আবার আরও আমরা কিছু শিখি যেটা নেপোলিয়ন হিল বলেন যে নলেজ ইজ পাওয়ার। আমরা এটা সকলে জানি নলেজ ইজ পাওয়ার বা জ্ঞানী শক্তি, কিন্তু নেপোলিয়ন হিল বলেন যে নলেজ ইজ আ পটেনশিয়াল পাওয়ার। এইটা আসলে জাস্ট একটা ধারকের মতো। এটা যখন খুব পাওয়ারফুল একটা জায়গা তখনই রূপ নিতে পারে যখন এটার মধ্যে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, একটা পরিকল্পনা থাকে এবং সেটা মাঠে অ্যাকশনে কাজে নামে। সেটাই হচ্ছে প্রপার নলেজ। নলেজের ক্ষেত্রে কিন্তু উনি দুইটা সেক্টরে ভাগ করেছে, একটা স্পেশালাইজ নলেজ, একটা হচ্ছে জেনারেল নলেজ। তো আমরা যদি স্পেশালাইজ নলেজ বলি তাহলে আমরা অনেক প্রফেসর, অনেক টিচারকে দেখতে পারি, তারা আসলে অনেক জ্ঞানী, কিন্তু এটা কিন্তু তাদেরকে কোটিপতি করে দিচ্ছে না। সো আপনি যদি অ্যাকচুয়ালি জানেন যে আপনি এইটা করতে চান এবং আপনি এতটুকু জায়গায় পৌঁছাতে চান, তাহলে সময়, পরিস্থিতি সব কিছুই আপনাকে বলে দিবে যে আপনি এরপরে আর কী কী করতে হতে পারে। পরিস্থিতি এবং ওই সিচুয়েশনটা আপনাকে আসলে বলে দিতে থাকে চারপাশটা যে আপনি কিভাবে ওই জায়গাটায় পৌঁছবেন। আপনি যদি বিজনেসম্যান হতে চান কিংবা একটা স্টার্ট আপ নিজে শুরু করতে চান, তাহলেও আপনার ওই নির্দিষ্ট গোল থাকলে আপনি জানতে পারবেন আপনার এরপরে কোনটা শিখতে হবে, কোনটার বিষয়ে জানা দরকার। নেপোলিয়ন হিল এই পুরো গল্পের মধ্যে আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে স্কুলের বা কলেজের পুঁথিগত বিদ্যা না শিখে আপনি যেই সেক্টরের সামনে এগোতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, ওই সেক্টরে স্কিলড আপ হয়ে উঠতে পারে, তাহলে আপনার পক্ষে সফলতা আনা সম্ভব। শেখানো হয়েছে যে সফল ব্যক্তিরা আসলে কখনোই লার্নিং প্রসেসটাকে বন্ধ করে না। সফল ব্যক্তি যদি মানে একটা জায়গায় পৌঁছানোর পরে উনি ভালো করে জানেন যে আমরা সফলতার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের কোনো একটা লেভেলের ওপরে থাকবো না নিচে, সেটা আসলে আমাদেরই নিজস্ব চিন্তা শক্তি বা নিজস্ব সিদ্ধান্ত। যদি আমরা লার্নিং প্রসেসে থাকি তাহলে আমরা গ্রো করতে থাকবো, আর যদি সেটা স্টপ করে দেই তাহলে আমাদের আসলে অন্য কেউ টপকে চলে যায়। সবাই আসলে ধনী হতে চায়, যে কেউ ধনী হতে চাইতে পারে, কিন্তু একটা বার্নিং ডিজায়ার আপনাকে ধনী করতে পারে। একমাত্র ওই বার্নিং ডিজায়ার যেখানে
একটা গল্পের মধ্যে বলা হয় যে শিপস একটা জেনারেলের কথা বলা আসে, সে সব সৈনিককে সমুদ্র পার হওয়ার পরে ওই যুদ্ধের ময়দানে নেমে সব নিজস্ব বোটে আগুন লাগিয়ে দিতে বলে, এবং সেটাই করা হলে তারপরে সব সৈনিকরা বলে আমরা এখানে যাব কী করে। তখন তারা বলেন যে আমরা হয় মরবো, না হলে আমরা এইখানে জিতবো, আমরা এখানে ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই, আমিও যাব না তোমরাও যাবে না। তো এই ধরনের একটা বিশ্বাস যে আমি এটা করে ছাড়বো, এটাই লাগবে, এটা ছাড়া আর কিছু না, তাহলে ওই জিনিসটা সম্ভব, ওই জিনিসটা ওইভাবে আসবে। যদিও এটা এখনও আমিও পারি না, বাট এইটা কিন্তু যারা ম্যাসিভ সাকসেস অর্জন করেছেন তারা এটা করে যায়, তাদেরকে আর কোনো কিছু আটকাতে পারে না। এছাড়া আরেকটা জিনিস বলেছেন যেটা, যে ধনী হতে হয়তো পরিশ্রম লাগতে পারে, কিন্তু ম্যাসিভ সাকসেস বা প্রচুর পরিমাণে ধনী হতে অনেক পরিশ্রম প্রয়োজন হয় না। যারা আমরা অনেক বেশি ধনী দেখি তারা এমন না গায়ে কতটা দিন রাত খাটে। অনেক বেশি ধনী হতে গেলে আসলে পরিকল্পনা, ওই ইন্টেন্স ডিজায়ারটা প্রয়োজন হয়, তীব্র আকাঙ্ক্ষা, পরিকল্পনা, এইগুলো আসলে প্রয়োজন হয়। এছাড়া সফলতা একটা বড় ধর্ম হচ্ছে সফলতা এবং ব্যর্থতা। সফলতা কখনো মুদ্রার এপিটোপিটের মতো, সফলতা কখনো কোনো অজুহাত আসলে মেনে নেয় না, সফলতা আর অজুহাত একসাথে থাকতে পারে না। আর ব্যর্থতার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। আপনি কিছু করবেন না, আপনি ব্যর্থ। কিছুই যদি না থাকে, আপনার অ্যাম্বিশন, কোনো নিজস্ব গোল, নিজস্ব ইচ্ছা কিছু না থাকলে আসলে আপনার কোনো যোগ্যতার প্রয়োজন হবে না, আপনি ব্যর্থ হতে পারেন। আর যদি সফল হতে চান তাহলে কোনো এক্সকিউজ আপনার আসলে কাউন্ট হবে না। আপনি গরিব হতে পারেন, আপনি বয়স্ক হতে পারেন, আপনি নারী হতে পারেন, পুরুষ হতে পারেন, থার্ড জেন্ডার হতে পারেন, যে কোনো কিছু হতে পারে, বাট এটা কোনো সাকসেসের জায়গায় কোনো এটা অজুহাত হতে পারে না। আবার আমাদের ব্রেইনের ক্ষেত্রে একটা খুব মজার কথা বলেছে, আমাদের ব্রেইন কিন্তু একটা না একটা জিনিস গ্র্যাব করবে, সোক করবে সে। সো এখন যদি আপনি পজিটিভ কোনো কিছু দিতে থাকেন তাহলে সে পজিটিভিটি সোক করবে, আর যদি পজিটিভ না দিতে থাকেন তাহলে সে আশেপাশে যা পাবে সেটাই সোক করবে। অর্থাৎ আশেপাশে আপনি যদি ভালো পানি, যদি একটা পরিষ্কার পানি একটা স্পঞ্জের মধ্যে দেন, তাহলে যে সে যেমন স্পঞ্জটা ভালো পানি সোক করবে বা শুষে নেবে, আর যদি না দেন তাহলে নোংরা পানি আশেপাশে রেখে দিয়েছে না, ওইটাই সে শুষে নেবে। তো আমাদের ব্রেনকে এক্স্যাক্টলি কিছু না কিছু ভালো দিতে হবে, আদারওয়াইজ ও কিন্তু ওর আশেপাশে যা পাবে সেটাই নিতে চায়। আবার এই সব পুরো গল্পের মধ্যে বেশ কিছু সতর্কতাও রয়ে গেছে, এই সতর্কতার কথাগুলো বলে নিই এবার এই গল্পের সতর্কতার কথা। আমরা এক্স্যাক্টলি যেমন অনেক বেশি ভালো একটা লক্ষ্য সেট করতে যাচ্ছি, আমরা যদি ভাবি, আমরা তীব্র আকাঙ্ক্ষা থাকে আমি টাকা অর্জন করব, টাকা অর্জনের প্রসেসটা আমাদের শিখতে হবে অবশ্যই, কিন্তু এরকম যেন না ভাবি যে রাতারাতি টাকা অর্জন করব। এই লক্ষ্য কিন্তু সেট করলে দেখা যাবে আমাদের কেউ এসে বোকা বানাচ্ছে, এই তুমি টাকা অর্জন করতে চাও তাহলে এই বিজনেসে কাটাও, ওই ব্যবসায় খাটাও, বা এটা করো ওইটা করো, ব্ল্যাক মানি অর্জন করো, কিছু অন্যায় করো, দুর্নীতি করো, তাহলে তো টাকা হয়ে গেল। তো এইটা আসলে আমাদের ভুল ডাইরেকশনে নিয়ে যাচ্ছে। আবার এমন হয় যে আমরা ফ্রডের মধ্যে ফ্রড কেসে পড়ে যেতে পারি, আবার অন্যের মাধ্যমে নিজেদের পাওয়ার হাসিল করার চেষ্টা করতে পারি। সো এই জায়গাটা যেমন একটা, এখন আমাদের কল্পনাটায় তাহলে আমরা যেই ধরনের বীজ, কল্পনাকে যদি আমরা একটা বীজের সাথে চিন্তা করি তাহলে এটা যে ধরনের বীজ বুনবো আমাদের কিন্তু সেই ধরনেরই ফল দিবে। এখন যদি সেখানে আমের বীজ বুনি তাহলে সেটা মিষ্টি মিষ্টি ফল দিবে, আর সেখানে যদি নিমের বীজ বুনি যে সব কিছুই খারাপ, সব কিছুই বাজে, তাহলে ওইখান থেকে তেতো তেতো অবস্থাটাই আসলে পরিবেশটাই তৈরি হবে আমাদের মাঝে। আমাদের মাঝে আসলে কী তৈরি করব, যেমন যদি কেউ পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে ইমাজিনেশনটা তৈরি করে যে আমি অনেক বেশি নিজেকে ছাড়িয়ে যাব, অনেক বড় কিছু হব, তাহলে তার পক্ষে কিন্তু আসলে ওই পার্সোনাল গ্রোথটা অনেক বড় করে পাওয়া সম্ভব। তো এই জায়গাটায় এই পুরো গল্পে এই টুকটাক সামারি আর কি ছিল, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আমি দুঃখিত। আমি চেষ্টা করবো আরও কমিয়ে আনার জন্য। আর এছাড়াও এই বইয়ের মধ্যে আসলে উনি কীভাবে নিজেকে সেলফ জাস্টিফাই করবেন, নিজের প্রবলেমটা, নিজের কারেন্ট কোয়েশ্চেন কী কী নিজেকে কোয়েশ্চেন করতে হবে সেই ধরনের কিছু বলেছেন। এবং মোটামুটি যদি বইয়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, তবে আরও কিছু অনেক জানার আছে, এটা যতবার পড়বো হয়তো ততবার আমি রিভিল করতে পারবো, তখন হয়তো আরও কিছু শেয়ার করতে পারবো। আর নিজের আসলে বই পড়ার বিকল্প কখনোই হয় না, বই তবে টুকটাক যারা আসলে বই বেশি পড়তে পছন্দ করি না, কিন্তু আমরা জানতে চাই আসলে জানার জন্য যে এই বইটার মধ্যে কী আছে,
সেটার জন্য আই থিংক এটা আমার জন্য যথেষ্ট হবে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মাঝে অনেকদিন থাকতে পারিনি, আসতে পারিনি। যারা আমাকে সাপোর্ট করেছেন, আমাকে কমেন্টস করেছেন, আমার ভুলগুলো বলেছেন। আমার আন্তরিকভাবে অনেক, অনেক কৃতজ্ঞতা তাদের জন্য। তাদের প্রতি আসলে আমি অনেকদিন ভেবেছিলাম আমি আসলে এটা করতে পারব না হয়তো। তো তাদের কমেন্টসের কারণেই আমি আসলে নিজে ফেরত চলে আসা যে না আমি আসলে ছেড়ে দিতে পারি না। আহ অনেক বেশি আসলে বলে ফেলেছি, দুঃখিত। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব নিজেকে সংশোধন করা, আরো ভালো কিছু করার। এটা আমার এক ধরনের ইচ্ছা যে আমিও আপনাদের সাথে এই বইগুলো পড়বো, নিজেও শিখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা যদি আরো বেশি আমাকে এনকারেজ করেন তাহলে আমার জন্য এটা খুব ভালো একটা কাজ করবে। আপনারা আমার যত ভুল পান সেটা কিংবা আমার যদি কোনো কিছু থাকে যেটা আপনাদের ভালো লেগেছে সেটাও যদি আমাকে শেয়ার করেন তাহলে আমি সেটা ভবিষ্যতে আরো কন্টিনিউ রাখা বা স্কিপ করার চেষ্টা করব, বাদ দেওয়ার চেষ্টা করব। আমি এক্স্যাক্টলি এখন ৩ টা বইয়ের মধ্যে কনফিউশনে আছি। সেটা হচ্ছে এই ইট দ্যাট ফ্রগ, এইটা আমি কভার করতে চাচ্ছি। আর তারপরে আউটলায়ার্স আছে, এই আউটলায়ার্সটাও কভার করতে চাচ্ছি। আর কোচ কাঞ্চনের এই ক্যাশ মেশিন বইটা, যেটার আমার আরও ব্যাখ্যা ভালো করে দেওয়ার কথা ছিল, আমি দিচ্ছি ইনশাল্লাহ, আমি গুছিয়ে নিচ্ছি। তবে এটাকে ২ সিরিজে আমি ভাগ করব, সিরিজ আকারে আসবে। তো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানান আসলে কোন বইটা আমি দিয়ে নেক্সট আমার পার্টটা শুরু করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।